আমরা শপিং মলে কেন এসেছি? রুদ্ধের তেরাম্য জবাব, ঘুমাতে। তীক্ষ্ণ চোখে রুদ্ধির দিকে তাকালো হুর। লোকটার কাছ থেকে যে সোজা উত্তর পাবে না তা সে ভুলেই বসেছিল। একটা মানুষ কিভাবে এত তেরামো করতে পারে তা বুঝতে পারে না হুর। সোজা জবাবে সোজা উত্তর দিলেই তো হয়। শপিং মলের ভেতরে প্রবেশ করে সামনের দিকে হেঁটে যাচ্ছে তারা। হুর কি মনে করে যেন পেছনে তাকালো। রুদ্ধের বডি বিল্ডারদের দেখা গেল। বিরক্তি ছেয়ে গেল সারা মুখশ্রীতে। বিরক্তি স্বরে রুদ্ধকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি কোনো মার্ডার বা অবৈধ কাজে লিপ্ত আছেন? পাজরা থেমে গেল রুদ্ধের। হুরের মুখের দিকে তাকালো। চোখে মুখে লেগে আছে তার আগ্রহ, তার প্রশ্নের উত্তরের আগ্রহ। কপাল কুঁচকে রুদ্ধ বলে, মানে? হুর পিছনে থাকা দুটি গার্ডকে উদ্দেশ্য করে ফিস করে বলে, মানে এই যে আপনি সবসময় আপনার পিছের চামচিকাদের নিয়ে ঘোরান, নর্মালি কোনো মানুষকে দেখেছেন গার্ড রাখতে? যেহেতু আপনি গার্ড রেখেছেন, আপনার তো সিকিউরিটি, এতেই বোঝা যায় আপনি কোনো মার্ডার বা অবৈধ কাজে লিপ্ত আছেন, তাই তো? জানের ভয়ে বডিগার্ড পুষে রেখেছেন। চোখ মুখ খিচে দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। ইচ্ছে করছে হুরকে থাপড়িয়ে গাল লাল করে দিতে, কিন্তু শপিং মল হওয়ায় এমনটা করতে পারল না। তবে যে চুপ রইল এমনটাও না। রাগে দাঁত কিরমির করে বলল, আমি না কোনো মার্ডারার আর না কোনো অবৈধ কাজে লিপ্ত আছি। তবে গার্ড রাখতে হয় নিজের সিকিউরিটির জন্য। বিজনেসের দরুন আমার শত্রুদের অভাব নেই, তাই নিজেকে সবসময় সতর্ক রাখি। ভাবুক হয়ে হুর প্রশ্ন করল, সত্যিই কি তাই? হুরকে আর নিজের রাগ দেখালো না রুদ্ধ। শান্ত স্বরে বলল, আর একটাও যদি প্রশ্ন করো তাহলে গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। দমে গেল হুর, কথা বাড়ালো না। সামনে এগোতে লাগলো রুদ্ধ। পা থামলো বড় একটি মোবাইলের শপের সামনে। দরজার বাহিরে থাকা একজন লোক দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করলো রুদ্ধ আর হুর। রুদ্ধকে দেখে একটা সেলসম্যান রুদ্ধের বলা ফোন বের করলো। রুদ্ধ এখানে আসার আগেই জানিয়ে দিয়েছিল তার কি ফোন প্রয়োজন। সেলসম্যান রুদ্ধের সামনে ফোন এগিয়ে দিলেই হুর দেখলো এটা হুবহু তার আগের ফোনের মতো। রুদ্ধ ওলটপালট করে ফোন দেখে সেলসম্যানের হাতে পুনরায় ফোন দিল। ফোন প্যাক করে দিল সেলসম্যান, রুদ্ধের হাতে দিল। রুদ্ধ নিজের কার্ড দিয়ে বিল পে করে দিল। অতঃপর হুরকে নিয়ে শপ থেকে বের হলো। হুর রুদ্ধের হাতে থাকা ব্যাগটির দিকে একধানে তাকিয়ে আছে আর সামনে হাঁটছে। রুদ্ধর নজর সামনের দিকে। একজন লোক তাড়াহুড়োর সহিত সামনের দিকে এগিয়ে আসছে। রুদ্ধ হুর এবং লোকটির দিকে তাকালো। হুরের সামনের দিকে কোনো খেয়াল নেই। লোকটা সামনে আস্তে আস্তে প্রায় অনেকটা কাছে চলে এসেছে। হুরের সাথে ধাক্কা লাগবে এমন সময় রুদ্ধ হুরের কবজি ধরে নিজের কাছে নিয়ে আসলো। আকস্মিক ঘটনায় চমকে উঠল হুর, সাথে ভয়ও পেয়েছে। চোখে মুখে ভয় নিয়ে রুদ্ধের দিকে তাকালো। সেই মুহূর্তেই প্রদর্শন হলো রুদ্ধের কঠিন মুখ। হুরের হাত শক্ত করে চেপে ধরে বলে, ধ্যান কোথায় থাকে তোমার? আর একটু হলেই তো তার সাথে ধাক্কা খেতে। হুরকে আর একটু কাছে এনে হিসিয়ে বলে, কোনো পুরুষের ছোঁয়া যেন তোমার শরীরে না লাগে। তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার। যে ছুঁতে আসবে সে নিজের জান হারাবে। আজ শুক্রবার। হুরের কলেজ এবং রুদ্ধের অফিস দুটোই ছুটি, তাই দুইজন বাসায় রিল্যাক্সে আছে। প্রতিদিনের তুলনায় দুইজনই আজ লেট করে ঘুম থেকে উঠেছে। রুদ্ধ ফ্রেশ হয়ে জিন্স প্যান্ট আর একটা টি শার্ট পরে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। এক হাতে ফোন এবং অন্য হাতে একটা ফাইল, সম্ভবত কিছু মেলানোর চেষ্টা করছে। হুর ঘুম থেকে সবেমাত্র উঠে ফ্রেশ না হয়ে নিচে নেমে আসছে। উদ্দেশ্য তার লিলি আর জেরিনের কাছে যাওয়া, তাদের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের ঘুমের 12টা বাজিয়ে দেওয়া। অতিরিক্ত চোখে ঘুম থাকার কারণে পুরোপুরিভাবে চোখ মেলে তাকাতে পারছে না। গতকাল রাতে লেট করে ঘুমিয়েছে। রাতে বন্ধুবান্ধবদের প্যারায় ঘুমাতে পারেনি। মেসেঞ্জারে গ্রুপ কলে অনেকক্ষণ আড্ডা দিয়েছে, তাই ঘুমাতে প্লাস ঘুম থেকে উঠতে লেট হয়েছে। এক হাত দিয়ে চোখ কসলাতে সিঁড়ি বেয়ে নেমে আসছে সে। হুরের পায়ে থাকা স্লিপারের আওয়াজ শুনে সিঁড়ির দিকে তাকালো রুদ্ধ। ঢিলেঢালা প্লাজো এবং হাঁটুর ওপর অবধি গেঞ্জি পরে আছে সে। চুল ঢিলু করে খোপা করা, আর কপালের ছোট ছোট চুল এলোমেলো হয়ে আছে। ঘুমের কারণে চোখ ফুলে আছে, নাক চিকচিক করছে। নাক চিকচিক করার কারণ ধরতে পারল না রুদ্ধ। খেয়াল করলো চোখের সাথে সাথে ঠোঁটও কিছুটা ফুলে আছে। গলার দিকে খেয়াল করতেই দৃষ্টি নত করে নিল, কারণ হুর ওড়নাবিহীন আসছে। মেয়েটা বোধহয় ঘুমের ঘরে খেয়ালই করেনি তার গায়ে ওড়না নেই। সিঁড়ি থেকে নেমে রান্নাঘরের দিকে অগ্রসর হলো হুর, তবে রান্নাঘরে গেল না। ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল। টেবিলে 2 হাত ভাঁজ করে মাথা হাতের ওপর ঠেকালো। ঠেলে ঠুলে আবার ঘুম আসছে।
রুদ্ধ অবাক হয় হুরের এমন ঘুম দেখে। মেয়েটা বড্ড ঘুম কাতুরে। হুরের ঘুম ভাঙানোর জন্য রুদ্ধ গলা খাকারি দেয়। তবে হুরের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে নিজের মতো করে বসে আরামের সহিত ঘুমিয়ে আছে। রুদ্ধ বুঝল এভাবে এই মেয়েকে ওঠানো যাবে না, আর এখন যদি সে হুরের সামনে যায় তাহলে ঘটে যাবে আর এক বিপত্তি। তাই চেয়েও হুরের কাছে যেতে পারছে না সে। হুরের দিকে আর চেয়ে রইল না সে, নিজ কাজ করতে লাগলো। একটু পর জেরিন রান্নাঘর থেকে ডাইনিংয়ে আসতেই দেখলো হুর বসে বসে ঘুমাচ্ছে, তাই তার কাছে গিয়ে ডাক দিল। ঘুম ভাঙল না হুরের, তবে একটু নড়ে চড়ে আবার ঘুমের দেশে তলিয়ে গেল। শরীরে ঝাঁকুনি দিয়ে ডাকতে লাগলো জেরিন। একসময় সে উঠেও গেল, হুরকে চেয়ার থেকে টেনে টুনে তার রুমে পাঠালো। বাধ্য হয়ে হুরকেও তার রুমে যেতে হলো। দুপুর করিয়ে বিকেলের আগমন। হুর নিজেকে পুরো কালো রঙে আবৃত করেছে। কেন জানি আজ সব কিছুই তার কালো পরতে ইচ্ছে করছে, তাই কালো জিন্স এবং কালো লং জামা পরেছে, সাথে ম্যাচিং ওড়না। পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়ছে সে, অনেকক্ষণ ধরেই পড়ছে। আর কিছুক্ষণ পড়লেই পড়া কমপ্লিট হয়ে যাবে। পড়া কমপ্লিট করে নিচে নেমে আসছে সে। জেরিনকে বলেছে নুডলস রান্না করতে। এই মুহূর্তে তার নুডলস খেতে ভীষণ ইচ্ছে করছে। রান্নাঘরের দিকে যাওয়ার সময় কলিং বেল বেজে উঠল। পা জোড়া থেমে গেল হুরের। এই মুহূর্তে কে আসতে পারে সঠিক বুঝে উঠতে পারছে না। এ বাড়িতে মানুষের আনাগোনা খুবই কম। রুদ্ধের আত্মীয় স্বজনদেরও কখনো চোখে পড়েনি। আর রুদ্ধ তো বাসাতেই আছে, তাহলে কে হতে পারে এ সময়? এসব ভাবতে ভাবতেই চলে গেল মেন দরজার কাছে। যেই না দরজা খুলতে যাবে অমনি দুটো হাত তার কোমর চেপে ধরল। শুধু কোমর চেপে ধরল না, সাথে নিজের সাথে মিশিয়েও নিল। ব্যক্তিটির দিকে না তাকিয়ে হুর বুঝতে পারল এটা রুদ্ধ ছাড়া আর কেউ না, কারণ হাতের স্পর্শটা নরম নয়, শক্ত। আর শক্ত হাতের ছোঁয়া কেবল রুদ্ধই তাকে দেয়। তবে হুর বুঝতে পারল না রুদ্ধ তাকে এইভাবে কেন ধরেছে। দ্রুতগতিতে পিছনে ফিরে তাকালো সে। রুদ্ধের ক্রোধিত নয়ন। এই একটা জিনিস বুঝতে পারে না হুর, বিনা কারণে তার কঠিন মুখশ্রী কেন তার দর্শন হয় তা কখনো মিলাতে পারে না। লোকটা চাইলেই তো একটু হাসতে পারে, কিন্তু না, উনি হাসলে তো ওনার ব্যাংক ব্যালেন্সের সব টাকা কমে যাবে, তাই সে চেয়েও হাসে না। রুদ্ধ সর্বপ্রথম হুরের খোলা চুলের দিকে তাকালো, কঠিন স্বরে বলল, তোমাকে না বলেছি খোলা চুলে কারো সামনে যাবে না? অবাক হয়ে হুর জিজ্ঞেস করলো, আমি আবার কোথায় কার সামনে গেলাম? রুদ্ধ দরজার দিকে ইশারা করে বলল, এখনই তো যাচ্ছিলে। আড়ালে ভেঙচি কাটলো সে, কিছুটা রেগে বলল, আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? কলিং বেল বাজছিল তাই আমি দেখতে যাচ্ছিলাম কে এসেছে। আর এখন তো আমি বাড়ির ভেতরেই আছি, চুল খোলা থাকুক বা বাঁধা থাকুক তাতে কি? রুদ্ধ আবার চোখের ইশারায় দরজার দিকে তাকাতে বলল। হুর পিছন ফিরে দরজার দিকে তাকালো। সেই মুহূর্তে অনুভব করলো রুদ্ধ তার ডান হাত তার পেটে স্পর্শ করেছে, আর বাম হাত দিয়ে হুরের বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়েছে। খোলা চুলে নাক ডুবিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে চুলের সুবাস নিচ্ছে। হুর কেঁপে উঠল। ডান হাত চলে গেল নিজ পেটের ওপর, রুদ্ধের ডান হাতের ওপর। রুদ্ধের ডান হাত খামচে ধরল। রুদ্ধ হুরের বাম হাত ছেড়ে দিল। ঘাড় থেকে চুল সরিয়ে মাথা নিচু করে ঘাড়ে নাক ছোয়ালো। হুর কেঁপে উঠে এক কদম পিছিয়ে গেল, পিঠ ঠেকল রুদ্ধের বুকের সাথে। হুরকে কাঁপতে দেখে হুরের পেটে হাত দিয়ে আবারও চাপ প্রয়োগ করলো। ঘাড়ে নাক দিয়ে স্লাইড করতে লাগলো। নাক মুখের গরম নিঃশ্বাস ঘাড়ে আঁচড়ে পড়ছে, উত্তেজনা কাজ করছে। রুদ্ধ হুরের ঘাড়ে নাক দিয়ে স্লাইড করতে করতে স্লো ভয়েসে বলল, তাতে অনেক কিছু। তুমি চাইলে আমার সামনে শুধু চুল খোলা কেন, ওড়না খুলেও থাকতে পারো, তাতে আমি কিছুই বলবো না। তবে আমার জিনিস যদি অন্য কেউ দেখে তাহলে আমি শান্ত থাকবো না। যে জিনিসগুলো আমায় জ্বালাবে আমি তাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। ঘাট থেকে মুখ সরিয়ে আনলো রুদ্ধ। হুরকে সামনে ঘোরালো। দুই হাত তার এখনো হুরের কোমরে। হুর শুধু রুদ্ধকে দেখে যাচ্ছে আর তার স্পর্শ অনুভব করছে। হুর রুদ্ধের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ফট করে একটা প্রশ্ন করলো, আমি তো ঘোলা চুলে লিলি আপু জেরিন আপুর সামনেও যাই, তার বেলায় তো আপনি কোনো কিছুই বলেন না। কারণ তারা মেয়ে মানুষ, তাই কোনো কিছু বলিনি। রুদ্ধকে ফাঁদে ফেলার মতো একটা প্রশ্ন মস্তিষ্কে আসলো, তাই বলল, দরজার বাইরে কোনো মহিলাও তো হতে পারে। রুদ্ধ স্বাভাবিকভাবে উত্তর দেয়, দরজার বাইরে একজন পুরুষ আছে। হুর বুঝে গেল রুদ্ধর হয়তো মানুষ এসেছে, তাই তো এত কনফিডেন্সের সাথে কথা বলছে। হুর কথা বলার মাঝে সে খেয়াল করেনি যে সে রুদ্ধের অনেক কাছে। যখন বুঝলো তখন ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করলো,
তবে রুদ্ধের শক্তপোক্ত হাতের বেড়াজাল থেকে ছুটতে পারল না, কারণ যতক্ষণ পর্যন্ত না রুদ্ধ তাকে ছাড়বে ততক্ষণ অবধি হুর ছাড়া পাবে না। ছেলে মানুষ বলে কথা, হুরের থেকে 3 গুণ শক্তি রুদ্ধের মাঝে আছে, যা এখন সে ব্যবহার করছে, সুযোগের সদ্ব্যবহার, তাই কাজে লাগাচ্ছে সে। নিজেকে ছাড়ানোর যুদ্ধে নেমে পড়ল হুর। তবে রুদ্ধের বডি বিল্ডারের মতো শরীরের সামনে সে তুচ্ছ এক কচ্ছপ, তাই হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। তবে একসময় রুদ্ধ তাকে ছেড়ে দেয়, কারণ কলিং বেল আবারও বেজে উঠেছে। সামান্য কিছু সময়ের মধ্যে কত কিছুই না ঘটে গেল। রুদ্ধের কাছ থেকে ছাড়া পেয়ে হুর দৌড়ে চলে গেল তার রুমে। নিচে আসাটাই বোধহয় ভুল হয়েছে, বোধহয় না, অবশ্যই তার ভুল হয়েছে। ঘুরে ফিরে এই লোকটার সাথে কোনো না কোনো ঘটনা ঘটে যায়, যা সবটাই অনাকাঙ্ক্ষিত, বিব্রতকর, অস্বস্তিকর, সাথে হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি। রুদ্ধের অ্যাসিস্ট্যান্ট এসেছে তার কাছে জরুরি কিছু পেপারস নিয়ে, এবং তার সাথে রুদ্ধের কিছু কথা ছিল, তাই সে ঘরেই তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়েছে। নাম তার ইমতিয়াজ। বলা বাহুল্য সে রুদ্ধের ডান হাত। গুরুত্বপূর্ণ সব ডিটেলসই ইমতিয়াজের কাছে পাওয়া যায়, কারণ রুদ্ধ নিজের গোপনীয় কথা কাউকে বলুক না বলুক ইমতিয়াজকে বলে। বিশ্বস্ত লোক তার, নিজের ছোট ভাইয়ের নজরে তাকে দেখে। তবে স্বভাবটা তারই মতন, কঠিন মুখশ্রী, কঠিন কঠিন প্রশ্ন এবং তার উত্তর। রক্ত আলাদা হলেও স্বভাব একই রকম। যে কেউ তাদের প্রথম দেখায় বলে দেয় তারা একে অপরের ভাই। তবে এ নিয়ে কখনো প্রতিবাদ করেনি ইমতিয়াজ আর রুদ্ধ, বরং উল্টো ভালো লাগে যখন তাদের কেউ ভাই বলে মনে করে। রুদ্ধ কখনো ইমতিয়াজকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেখেনি, তাই তাদের মাঝে মান অভিমান সবই হয়। ইমতিয়াজ রুদ্ধকে কয়েকটা ফাইল দিয়ে তাকে সব কিছু বুঝিয়ে দিল, আরও কিছু কথা সেরে নিল। তারপর ইমতিয়াজ নিজের অ্যাটিটিউড বজায় রেখে রুদ্ধকে প্রশ্ন করল, তা ভাবি কোথায়? ভাবিকে ডাকো। তীক্ষ্ণ চোখে ইমতিয়াজের দিকে তাকালো রুদ্ধ। তা দেখে ইমতিয়াজ বলল, ভুলেও আমায় এমন লোক দিবে না। তুমি কি মনে করেছো তুমি এইভাবে তাকালে আমি ভয় পেয়ে যাব? নো মিস্টার রুদ্ধ, ভয় আপনার হবু বউ পেতে পারে, কিন্তু আপনার ভাই পায় না। কল হার নাও। আমি দেখতে চাই আমার হবু ভাবিকে। ইমতিয়াজের কথার পিঠে আর কোনো কথা বলতে পারল না রুদ্ধ। ইমতিয়াজ তার অ্যাসিস্ট্যান্ট হলেও মাঝে মাঝে দেখা যায় রুদ্ধ ইমতিয়াজের কথা শুনছে, তবে কখনো এতে বিরক্ত বোধ করে না সে, স্বইচ্ছায় মেনে নেয়। এবারও মানল। জেরিনকে দিয়ে হুরকে ডেকে পাঠালো। নিচে নেমে আসলো হুর, চুল খোপা করে এসেছে। জেরিনের কাছ থেকে জেনে নিয়েছিল যে নিচে কেউ আছে কিনা। হুর ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমের সামনে আসলো। মুখোমুখি হয়ে দুপাশের বড় বড় সোফায় বসে আছে 2টি পুরুষ, সুদর্শন পুরুষ। দেখতে দুইজনই খুবই সুদর্শন, তবে রুদ্ধের চেয়ে ইমতিয়াজের রংটা একটু চাপা। হুর ইমতিয়াজকে দেখে সালাম দিল। সালামের উত্তর নিল সে। হুরকে বসতে বলল। হুর যেন কোনো কিছুই বুঝতে পারছে না, কি করবে না করবে তাও ভেবে পাচ্ছে না, তাই রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ সম্মতি দিল। রুদ্ধ যে সোফায় বসেছে সেই সোফাতেই মাঝখানে অনেকটা দূরত্ব রেখে হুর বসেছে। কণ্ঠস্বর কঠিন রেখে ইমতিয়াজ জিজ্ঞেস করল, নাম কি? ঢোক গিলল হুর। নিজেকে বড় মাপের একজন আসামি মনে হচ্ছে, যেন মুখ থেকে কোনো কিছু বের করলেই তাকে মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিবে। ভীত মুখশ্রী নিয়ে কাঁপা কাঁপা স্বরে হুর বলে, হুর, উম্মে তাহিয়া হুর। রাত 12:45। পড়ার টেবিল থেকে সবেমাত্র উঠেছে হুর। উদ্দেশ্য এখন ঘুমাবে। পড়তে বসার আগে প্লাজো আর গেঞ্জি পরে নিয়েছিল, কারণ টেবিল থেকে ওঠার পর চেঞ্জ করতে মন চাইবে না। তাই রুমের ডিমবাতি জ্বালিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। সাথে সাথেই ফোনে মেসেজ টোন বেজে উঠল। বিছানায় হাতড়াতে হাতড়াতে ফোন খুঁজছে সে। একসময় পেয়ে গেল। ফোন চোখের সামনে এনে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা ফোনের লক খুলল। রুদ্ধ মেসেজ করেছে। মেসেজ ওপেন করলো। তাতে লেখা, পানি নিয়ে আমার রুমে আসো। ঈষৎ ভ্রু কুচকে এলো হুরের। এত রাতে তাকে পানি নিয়ে তার রুমে ডাকছে। মনে মনে বিরক্ত হলো হুর। আওয়াজ তুলে বলল, আমি কেন পানি দিতে যাব আপনার? আপনার কি হাত নেই? নিজে পানি নিয়ে আসতে পারেন না? তা করবেন কেন? নবাবের বেটা আপনি, নিজে শুয়ে থাকবেন আর মানুষদের খাটাবেন, এটাই আপনাদের মতো বড় লোকদের কাজ। নিজের কথা নিজেই শুনল। যার নামে এত গীবত গাইল সেই শুনল না। তবে এতে কষ্ট পেল না হুর। মনের কথা উগরে দিতে পেরেছে, এটাই অনেক। তার কান অবধি যে পৌঁছাতে হবে সেটা বড় ব্যাপার নয়। তার কানে এসব কথা দেওয়া মানে জেনে শুনে মার্ডার হওয়া, আর যা হুর হতে চায় না। হুর ভাবছে এখন সে কি করবে।
ফোন হাতে নিল আর মেসেজ অপশানে গিয়ে রুদ্ধের দেওয়া মেসেজ আর একবার দেখলো, রিপ্লাই দিল। আমি ঘুমাচ্ছি, আপনি অন্য কারোর কাছ থেকে পানি চেয়ে নিন। মেসেজ সেন্ড করার সাথে সাথে মাথায় বাজ পড়ল। নিজের বোকামির জন্য নিজেকে চড় মারতে ইচ্ছে হলো। আবার মেসেজ আসলো। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে মেসেজ চেক করলো হুর। 5 মিনিটের মধ্যে আমার রুমে আসো, না হলে আমি তোমার রুমে আসলে ব্যাপারটা তোমার ভালো লাগবে না। আর আমি আসলে কি হতে পারে তা তো জানোই। ঠাস করে বিছানায় ফোন ছুঁড়ে মারল। তুলতুলে নরম বিছানা হওয়ার কারণে খুন হতে হতে বেঁচে গেল তার ফোন। পুরো শরীর জুড়ে তার রাগ করছে, নিচে যেতে ইচ্ছে করছে না। চোখ গেল খাটের পাশে থাকা টেবিলের দিকে। তার পানির জগে পানি ভরা আছে, তাই কষ্ট করে নিচে না যেয়ে নিজের পানির জগ নিয়ে রুদ্ধের রুমের দিকে হাঁটা ধরল। রুদ্ধ রুমের কাছে গিয়ে দরজায় টোকা দিল। ভেতরে আসতে বলল সে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো হুর। টেবিলের ওপর আওয়াজ করে জগ রাখলো। রুদ্ধের দিকে তাকালো, খালি গায়ে সে। আধশোয়া হয়ে ফোন টিপছে শুয়ে। কোমর অবধি টেনে রেখেছে সাদা কম্বল। রেগে হুর বলল, নিন আপনার পানি, এখন বেশি করে পানি খান। রুদ্ধ তার ফোনের দিকে চেয়ে বলল, গ্লাসে পানি ঢেলে নাও। পায়ের রাগ মাথায় উঠে গেল। জগের সব পানি রুদ্ধের মাথায় ঢালতে ইচ্ছে হলো তার। রাগে জগ থেকে পানি গ্লাসে ঢাললো। রুদ্ধের সামনে এগিয়ে দিল। রুদ্ধ নিল। পানি খেয়ে হুরের হাতে খালি গ্লাস দিল। আদেশ করে বলল, প্রতিদিন রাতে আমার রুমে পানি দিয়ে যাবে। ধরে নাও আজ থেকে এটা তোমার ডিউটি। গতবারের মতো হুর আজও রুদ্ধের রুমে উকিঝুঁকি দিচ্ছে। উদ্দেশ্য তার রুমে কিছুক্ষণ সময় কাটানো। রুদ্ধের রুম তার ভীষণ প্রিয়। রুমে থাকা প্রতিটি জিনিস খুব সময় নিয়ে ডেকোর করা হয়েছে। হুরের বিশেষ করে রুদ্ধের মোলায়েম বিছানা পছন্দ, তাই তো তার মন বারবার তাকে তাড়া দিচ্ছিল বিছানায় একটু লাফালাফি করে আসতে। যতদূর সে জানে রুদ্ধ এখন বাড়িতে নেই, তাই নির্ভয়ে রুমে প্রবেশ করল। রাত এখন 11টা বাজে। বিকালে জেরিনের মুখ থেকে শুনেছিল রুদ্ধ আজ বাড়ি ফিরবে না, তাই সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। পুরো রুম খালি, তবে বাতি জ্বলছে। রুদ্ধের রুমে এখন বাতি কেন জ্বলছে প্রশ্নটা মাথায় আসলো তার। কারণ রুমে কেউ না থাকলে বাতি তো জ্বালিয়ে রাখার কথা না। পরক্ষণে আবার মনে করলো হয়তো জেরিন বাতি জ্বালিয়েছে, না হয় রুদ্ধ ভুলে বাতি জ্বালিয়ে চলে গেছে। রুমের মধ্যে প্রবেশ করার পর আরও বুঝলো যে এসিও চালু। তাকে কষ্ট করে এসি বা ফ্যান চালাতে হলো না। দৌড় মেরে চলে গেল রুদ্ধের বিছানায়। প্রথমে হাত পা ছড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিল, তারপর উঠে লাফাতে লাগলো। লাফাতে লাফাতে কয়েকবার পড়েও গিয়েছে, তারপরেও তার লাফানোর স্বাদ মেটেনি। লাফাতে লাফাতে একসময় সোফার সামনে থাকা ছোট টি টেবিলের দিকে নজর গেল। বন্ধ হয়ে গেল তার লাফানো। সাদা কাচের টেবিলে কালো রঙের কুচকুচে পিস্তলটি সবারই চোখে পড়বে। হুর প্রথমে দেখে ভয় পেল, পরমুহূর্তে ভাবলো এটা খেলনার পিস্তল হবে, তাই ধেই ধেই করে সোফায় গিয়ে বসলো। খেলনার পিস্তল মনে করে হাতে নিল। হাতে নেওয়ার পরপরই মনে হলো এটা খেলনার পিস্তল থেকে এই পিস্তলটি খুবই ভারী, তাই মনে সন্দেহ জাগলো। পিস্তলটি আসল কিনা তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, তবে আসল বা নকল কোনোটাই বুঝতে পারল না। চোখ গেল ট্রিগারে। ভাবলো ট্রিগারে চাপ দিয়ে নিজের সন্দেহ দূর করবে, আসল কি নকল তা যাচাই করবে। যেই ভাবা সেই কাজ। ট্রিগারে আঙুল দিল, কিন্তু চাপ দিতে ভয় করছে। মনে মনে এটাকে খেলনার পিস্তল মনে করলেও বুক দূর দূর করছে। ট্রিগারে চাপ দিবে কি দিবে না এসব ভাবতে ভাবতেই হঠাৎ কর্ণপাতে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, তুমি এখানে কি করছো? ভয়ে চমকে উঠল হুর। ট্রিগারে তখনও তার আঙুল দেওয়া ছিল। ভয় পেয়ে ট্রিগারে চাপ লেগে গেছে। সাথে সাথেই পিস্তল থেকে একটি গুলি বের হয়ে আসে। গুলিটা লাগে বিছানার মাঝ বরাবর বালিশের ওপর। গুলির তীব্র শব্দে আবারও ভয় পেয়ে যায় হুর। সাথে সাথেই হাত থেকে পিস্তল পড়ে যায়। থরথর করে কাঁপতে থাকে তার শরীর। রুদ্ধ নিজের লম্বা পা ফেলে দ্রুত হুরের কাছে আসে। হুরের হাত ধরে টেনে সোফার কাছ থেকে দূরে সরিয়ে আনে। হুরের হাত ধরে বুঝতে পারে সে কাঁপছে। রুদ্ধ এবার নিজের রাগ নিবারণ করতে না পেরে ধমকে ওঠে, এই মেয়ে, তোমাকে কে বলেছে এখানে আসতে? আর হাতে বা পিস্তল কেন ছিল তোমার? গুলি কেন করলে? হুরের কাঁপা স্বর, আমি আমি মনে করেছিলাম ওটা খেলনার পিস্তল, তাই হাতে নিয়েছিলাম। আমি গুলি করতে চাইনি, কিন্তু কিভাবে যেন ট্রিগারে আঙুল লেগে বের হয়ে গেছে। রুদ্ধ ধমকে আবার কিছু বলতে নিলেই দরজায় টোকা পড়ে। লিলি এসেছে। গুলির শব্দ শুনে দৌড়ে সে নিজের রুম থেকে এখানে এসেছে। সেও ঘাবড়ে গিয়েছে। লিলিকে ভেতরে আসার পারমিশন দিল না রুদ্ধ। ভেতর থেকে লিলির উদ্দেশ্যে বলল, চিন্তা না করে নিজের রুমে গিয়ে ঘুমান। দুশ্চিন্তা করার মতো কোনো কিছুই হয়নি।
ভুলবশত পিস্তল থেকে গুলি বের হয়ে এসেছে, সো রিল্যাক্স। সেখান থেকে চলে আসে লিলি, নিজের রুমে চলে যায়। রুদ্রের গলায় সাদা তোয়ালে ঝোলানো ছিল, সেটা গলা থেকে সরিয়ে সোফায় ছুঁড়ে মারল। হুড়ের হাত ধরে ব্যালকানির কাছে যেতে লাগলো। ব্যালকানির পাশে থাকা ছাদে যাওয়ার দরজা খুলল। তার এই দরজা এবং ছাদে থাকা রুমের দরজা সে ব্যতীত আর কেউ খুলতে পারবে না, কারণ দরজার পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট লাগানো আছে। হুড়কে নিয়ে সোজা ছাদে চলে আসলো। ছাদে থাকা সোফায় বসালো, পাশে এসে সেও বসলো। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু দরকারি কাজে এসেছিলে? এতক্ষণে কিছুটা ভয় কেটে উঠেছে হুড়ের, তবে পুরোপুরি কাটেনি। রুদ্ধের প্রশ্নের উত্তর না দিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে সে পাল্টা প্রশ্ন করল, আপনার কাছে পিস্তল কেন? রুদ্ধের সহসা উত্তর, গ্যাংস্টারদের কাছে পিস্তল থাকবে, এটাই স্বাভাবিক। আশ্চর্য বিমূঢ় হয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আছে হুড়। রুদ্ধের কথাটা ঠিক হজম করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না যে রুদ্ধ একজন গ্যাংস্টার। মনের মাঝে আরেকটি প্রশ্ন আসতেই আবার প্রশ্ন করে, আপনার না অফিস আছে? আপনি না প্রতিদিন অফিসে যান? হ্যাঁ, আমার অফিস আছে এবং প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও অফিসে যাওয়া হয়, আর আমি না থাকলে ইমতিয়াজ বা অফিসের ম্যানেজার সামলে নেয়। ফ্যালফ্যাল করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে সে। রুদ্ধ তা দেখে বলল, দ্বিতীয়বার আর আমার গান ধরবে না, এবার বেঁচে গেলেও দ্বিতীয়বার পারবে না। হুড় চোখ ছোট ছোট করে তাকালো, জিজ্ঞেস করলো, শুনেছি গ্যাংস্টার মানুষরা নাকি গুলি ছোড়াছুড়ি করে, মানুষ খুন করে। আপনিও কি মানুষ খুন করেন? রুদ্ধ হুড়ের দিকে তাকিয়ে রইল, তবে কিছু বলল না। কিছু সময় কেটে যাওয়ার পর যখন দেখল রুদ্ধ তার প্রশ্নের উত্তর দিচ্ছে না, তখন হুড় বুঝে গেল রুদ্ধর উত্তর দিতে ইচ্ছুক নয়। প্রথম প্রশ্নের উত্তর না পেয়ে আরেকটি প্রশ্ন করল, আচ্ছা, আপনি পিস্তল দেখে ভয় পান না? ক্রূর হাসল রুদ্ধ, বসা থেকে উঠে দাঁড়ালো। হুড়ের কাছে গিয়ে আবার তার হাত ধরল। হুড়ের হাত টেনে হুড়কে বসা থেকে উঠে দাঁড় করালো। তারপর তার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। দুজনের পা থামলো ছাদের বিশাল একটি রুমের সামনে। নিজ হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডোর ওপেন করলো রুদ্ধ। রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ভয় পেয়ে গেল হুড়। রক্তলালের মতো পুরো রুম হয়ে আছে। ভয় পেয়ে রুদ্ধের হাত চেপে ধরল। রুদ্ধ তা বুঝে রুমের বাতি জ্বালিয়ে দিল। সাথে সাথেই রক্তলাল রঙা ঘর হাওয়ায় মিলিয়ে সাদা ফকফকা হয়ে গেল। স্বস্তি পেল হুড়। রুদ্ধের দিকে তাকাতেই রুদ্ধ বাম পাশে তাকাতেই ইশারা করল। পাশে তাকাতেই হুড় স্তব্ধ হয়ে গেল। চোখ স্থির হয়ে গেল দেয়ালের ওপর। চোখের পলক ফেলছে কিনা তা বুঝতে পারছে না। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। রুদ্ধ তা দেখে বলল, পিস্তলকে দেখে আমি ভয় না পেলেও পিস্তল আমার হাতে আসলে তাদের করুণ অবস্থা হয়ে যায়। গলা শুকিয়ে আসছে হুড়ের। ভয় নাকি পিপাসায় তা ঠাউর করতে পারছে না। বাম পাশের দেওয়ালে বিভিন্ন ধরনের বন্দুক আর পিস্তল রাখা। দেখতে সুন্দর লাগলেও হুড়ের কাছে সুন্দর মনে হচ্ছে না। মাত্রাতিরিক্ত ভয়ে কুঁকড়ে গেছে সে। কথা বলার মতো পরিস্থিতিতে সে নেই। কথা বলতে চাইলেও কণ্ঠনালী থেকে কথা বের হচ্ছে না। মন বারবার একই কথা বলছে, রুদ্ধ ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। হুড় ভয় পাচ্ছে দেখে রুদ্ধ তাকে শীতল কণ্ঠে বলল, ভয় নেই, এই পিস্তলগুলো কখনো তোমায় আঘাত করবে না। এই পিস্তলের গুলি তাদের উপরে বর্ষণ হয় যারা আমার সাথে ধোঁকাবির খেলায় জুড়ে থাকে। সব কিছু সহ্য করতে পারলেও ধোঁকা সহ্য করতে পারি না আমি, তাই মাঝে মাঝে একটু পিস্তলগুলো ব্যবহার করে দেখি ঠিক আছে কিনা। রুদ্ধের স্বাভাবিকভাবে কথা বলা যেন হুড়কে আরও নাড়িয়ে দিচ্ছে। এক নজরে পুরো রুম স্ক্যান করে নিল হুড়। রুম থেকে বের হয়ে গেল দুজন। চারিদিকে বইছে শীতল বাতাস, যা রুদ্ধ আর হুড় অনুভব করতে পারছে। নিস্তব্ধ রাতের আধারে দুইজন কিছু সময় কাটালো। নিস্তব্ধ সময় কাটাতে ভালোই লাগলো। কিছু সময় কাটানোর পর রুদ্ধ হুড়ের হাত ধরে নিজের রুমে নিয়ে আসলো। হাত ছেড়ে বলল, বিছানায় লাফালাফি করতে এসেছিলে, যাও ইচ্ছে মতো লাফালাফি করো। চমকে উঠল হুড়। সে যে রুদ্ধের রুমে তার বিছানায় লাফালাফি করতে এসছে তা রুদ্ধ কিভাবে জানল? প্রশ্নটা মস্তিষ্কে আসছে, কিন্তু মুখে আসছে না। ধরা খাওয়ার মতো কোনো স্কোপই রাখেনি, তাহলে ধরাটা খেলো কিভাবে? হুড় এইসব ভাবছে আর কাচুমাচু করছে। মনে হচ্ছে সিংহর গুহায় মাংস চুরি করতে এসে সেই সিংহের শিকার হয়ে গেছে। থতমত খেয়ে হুড় বলে, আমি আমি তো আপনার রুমে এসেছিলাম চেক করতে, আপনার রুমে পানি আছে কিনা তাই দেখতে এসেছিলাম। আমি হুড়ের সামনে এগিয়ে আসছে রুদ্ধ। তা দেখে আরো ভরকে গেল সে।
তৎক্ষণাৎ খেয়াল হলো রুদ্ধ খালি গায়ে আছে। লোমহীন সাদা শরীরে ট্যাটুগুলো দেখতে ভীষণ আকর্ষণ লাগছে। হোর সেই দিন খেয়াল না করলেও আজ ঠিকই খেয়াল করেছে। রুদ্ধের ট্যাটু, সিংহ এবং বাঘের ট্যাটু বানিয়ে সাথে আরও কিছু ডিজাইন দিয়েছে। রুদ্ধের ফোলা ফোলা বুকের উপর থেকে ট্যাটুতে হাত বোলাতে ইচ্ছে করছে ফোলা ফোলা বুকে নিজের কোমল হাতে স্পর্শ দিতে। রুদ্ধ ধীরে ধীরে আস্তে আস্তে হঠাৎ তড়িৎ গতিতে হুরের কাছে সে তাকে এক হাত কোমরে দিয়ে নিজের সাথে মিশিয়ে উপরে তোলে। হুর কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ে, ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আকস্মিক এমন হওয়ায় হুর প্রথমে একটু ভয় পায়। কিছুক্ষণ পর একাই চোখ খুলে। রুদ্ধর চোখ বন্ধ। হুরের দুহাত বিছানার সাথে চেপে ধরে সে চুমু খাচ্ছে। হুরের খারাপ লাগা কাজ করছে না। খুব কাছ থেকে রুদ্ধকে দেখতে পাচ্ছে। রুদ্ধের লম্বা দাড়িতে হাত বোলাতে ইচ্ছে করছে। হুর রুদ্ধের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইল। রুদ্ধ প্রথমে বাধা দিলেও পরে ছেড়ে দেয়। হাত ছাড়া পেয়ে হুর রুদ্ধের গালে থাকা বড় বড় দাড়ির উপর রাখে। রুদ্ধ হুরের পেট থেকে এক হাত দিয়ে স্লাইড করতে লাগলো। হুর নিজেকে ছাড়ানোর চেষ্টায় লেগে পড়ল, কারণ তার ভীষণ সুড়সুড়ি পাচ্ছে। পেট ফেটে হাসি আসছে। হুরের হাত পা ছোড়াছুড়িতে বিরক্ত হয়ে রুদ্ধ হুরকে ছেড়ে দেয়। ধমক দিয়ে বলে, কি সমস্যা? চিংড়ি মাছের মতো লাফাচ্ছ কেন? রুদ্ধের ধমক খেয়ে মুখ ফোলালো হুর। বলল, সুড়সুড়ি পাচ্ছিলাম তো। রুদ্ধ এবার হুরের টোল পড়া গালে কামড় দিল, জোরে দিল। চিল্লিয়ে উঠল হুর। রুদ্ধ বলল, সহ্য করতে শিখো হুর পাখি, সবে তো শুরু মাত্র। এই জ্বালা তোমায় অনন্তকাল সহ্য করতে হবে। এখন টুকটাক প্র্যাকটিস করো, পরে না হয়। নিঃশ্বাস থমকে গেল হুরের। রুদ্ধের দিকে টুকুর টুকুর চোখে তাকিয়ে রইল। রুদ্ধ তাকে হুর পাখি বলেছে, এটা তো আদুরে ডাক। আর অনন্তকাল জ্বালা সহ্য করতে হবে মানে? মাথা বনবন করছে হুরের। হুরকে 4 রাস্তার মোড়ে দাঁড় করিয়ে বেশ আনন্দিত হলো রুদ্ধ। হুরের অধরে পুনরায় চুমো দিতে লাগলো, তবে এবার গভীরভাবে নয়, ছোট ছোট করে দিতে লাগলো। অতঃপর হুরের বুকে মাথা রেখে ক্লান্ত স্বরে বলল, এখন ঘুমোবো আমি, আমায় ডিস্টার্ব করবে না। আর আমার মাথায় হাত বুলিয়ে দাও। বলেই হুরের পিঠে 2 হাত রাখলো। হুর বুদ্ধিহীন হয়ে পড়ে আছে বিছানায়। তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নটা ভালো নাকি খারাপ বুঝতে পারছে না। চুলে হাত বুলিয়ে দিচ্ছে না দেখে রুদ্ধ হুরের পিঠে হাত দিয়ে উঁচু করল। তার বুকের সাথে নিজের মুখ আরও গভীরভাবে মেশাবে তার আগে হুর হক চুকিয়ে হুরের চুলে হাত দিয়ে বোলাতে লাগলো। আগের মতো হুরকে জাপটে রাখলো সে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর রুদ্ধের গভীর নিঃশ্বাসের শব্দে হুর বুঝল সে ঘুমিয়েছে। নিজের কাছ থেকে রুদ্ধকে ছাড়াতে চাইল, তবে তার ভারী শরীর এবং জাপটে ধরার কারণে পারল না। অনেক চেষ্টা করার পরও যখন দেখলো বারবার ব্যর্থ হতে হচ্ছে, তখন আর চেষ্টা করল না। রুদ্ধের মাথায় হাত দিয়ে সেও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল অনেক আগেই হয়ে গেছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। তার কারণ রুমের মধ্যে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারছে না। রুমের সব জানালা বন্ধ এবং জানালার ওপর পর্দা ঘেরা, তাই তো আলো বাতাসের হদিশ পাওয়া যাচ্ছে না। একটু একটু করে ঘুম ছুটে যাচ্ছে হুরের। পিটপিট করে চোখ খুলতে চাইলো। তার আগে মাথা বাঁকা করে একটু ঘোরাতে চাইলো। মাথার এক পাশ ব্যথা হয়ে আছে। মাথার সাথে শরীরও নাড়াতে চাইলে বুঝতে পারলো তার শরীর নাড়াতে পারছে না। বুঝতে পারলো তার শরীরের উপর বিরাট ভারী একটা বস্তু রাখা আছে। হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ল। সাথে সাথে চোখ বড় করে তাকালো। হালকা মাথা উঁচু করে নিজের শরীরের দিকে তাকালো। ঝটকা খেলো। গতকাল রুদ্ধ যেভাবে ঘুমিয়েছিল একইভাবে এখনো সে হুরের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। তার অবস্থান অপরিবর্তন। তার মানে লোকটাকে ঘুমের ঘরে একটুও নড়াচড়া করেনি। রুদ্ধকে নিজের সাথে এত গভীরভাবে মিশে থাকতে দেখে আচানক অস্বস্তি হচ্ছে। রুদ্ধকে নিজের কাছ থেকে ছাড়াতে ইচ্ছে করছে, তবে কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না। গতকাল রাতেও তো চেষ্টা করেছিল তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু শত চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। আগে শুনেছিল পুরুষ মানুষরা মহিলাদের থেকে ভারী হয়, সাথে বেশ শক্তিশালীও হয়, তবে এতটা ভারী এবং শক্তিশালী তা কখনো টের পায়নি হুর। রুদ্ধকে দেখে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারী এবং শক্তিশালী পুরুষ কাকে বলে। রুদ্ধের উন্মুক্ত পিঠে হাত ছোঁয়ালো সে। তার শরীর হিমশীতল ঠান্ডা হয়ে আছে। শরীর এত ঠান্ডা হওয়ার কারণ বুঝতে পারছে না সে। মনে করলো হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো শরীর গরম হয়ে থাকবে। তবে এটা তো উল্টো মনে হচ্ছে। জ্বরের কথা মাথায় আসতেই রুদ্ধের কপালে স্পর্শ করলো সে। গায়ের সাথে সাথে তার কপাল মুখ সবটাই ঠান্ডা হয়ে আছে। বোঝা গেল তার জ্বর আসেনি।
এক হাত বাহুতে আর অন্য হাত রুদ্ধের কাঁধে রেখে তাকে ঠেলে সরানোর চেষ্টা করেছে সে, তবে পারছে না। নিজের শরীরের প্রতি নিজেরই রাগ লাগছে তার। রুদ্ধকে নিজের কাছ থেকে সরাতে পারছে না দেখে তাকে ধাক্কাতে লাগলো। একসময় রুদ্ধ নড়ে চড়ে উঠল। হুর মনে করেছিল রুদ্ধের ঘুম ভেঙে গেছে, তবে রুদ্ধ তাকে ভুল প্রমাণিত করে হুরের বুক থেকে মাথা সরিয়ে হুরের শরীরের সাথে ঘষা দিয়ে মাথা তুলে তার গলায় মুখ ডোবালো। হতভম্ব হয়ে গেল সে। কি চাইছিল আর হয়েছেটা কি? চোখ গেল দেয়াল ঘড়ির দিকে। 10:15। এত দেরি করে না ঘুমায় রুদ্ধ আর না ঘুমায় সে। ব্যর্থতায় এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। হঠাৎ মনে হলো তার গলায় সুরসুরি লাগছে, কারণ রুদ্ধের গরম নিঃশ্বাস তার গলা ঘাড়ে আঁচড়ে পড়ছে এবং তার বড় দাড়িতেও সুরসুরি লাগছে। না চাইতেও শরীর দুলিয়ে হেসে উঠল, কিছুটা শব্দ করেও হাসলো। হাসতে হাসতে ডান হাত রুদ্ধের কাঁধে রাখলো, ধাক্কা দিতে দিতে বলল, এই উঠুন, আমি সুরসুরি পাচ্ছি তো। ঘুম কিছুটা ছুটে এলো রুদ্ধের, তবে বেশ বিরক্তও হলো। বিরক্ত স্বরে বলল, ওর ঘুমোতে দাও। আপনার ঘুমোতে হলে আপনি ঘুমান, কিন্তু আমায় দয়া করে ছেড়ে দিন। আপনার জ্বালাতনে গতকাল রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি, এখনো আমায় জ্বালাচ্ছেন। প্লিজ উঠুন, আমি আর সুরসুরি কন্ট্রোল করতে পারছি না। হুরের গলা থেকে নিজের মুখ তুলে নিল রুদ্ধ। হুরের মুখের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, সুরসুরিকে নিয়ন্ত্রণ করতে শিখো। প্রতিদিন এমন একটু আধটু তোমায় সুরসুরি পেতে হবে, তাই অভ্যাস করে নেওয়াটা খুব ভালো। হুর চোখ বড় বড় করে বলল, কি? কি না জি। হুরের ওপর থেকে সরে আসে রুদ্ধ। নিজেকে হালকা মনে হচ্ছে হুরের, এতটাই হালকা মনে হচ্ছে যে কেউ যদি তাকে ফু মারে তাহলে সে বাতাসের সাথে উড়ে ভেসে যাবে। শোয়া থেকে উঠে বসতেই মনে হলো কোমর এবং পায়ের হাড্ডির বেহাল অবস্থা। পা নাড়াতে চাইলে মনে হলো ভারী হয়ে আছে, হালকা ঝিনঝিনও ধরে গেছে। কিছুক্ষণ বসে রইল ঝিনঝিন শেষ হওয়ার অপেক্ষায়। ততক্ষণে রুদ্ধ কাবার থেকে নিজের কাপড় চোপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। হুর নিজের শরীরকে টেনে টুনে বহুত কষ্টে তার রুমে নিয়ে আসলো। রুমে এসে একটু ব্যায়াম করে নিজের শরীরকে সতেজ করার চেষ্টা করলো। একটু হলেও পুরোটা হয়নি, তবে তাতেই সে সন্তুষ্ট। ঘড়ির দিকে তাকিয়ে আবার সময়টা দেখে নিল। এখন আর ক্যাম্পাসে গিয়েও লাভ নেই, একটা ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন তার রেডি হতে খাবার খেতে খেতে আরও একটা ক্লাস শেষ হয়ে যাবে, তাই আজ আর সে যাবে না ভেবেছে, ডিরেক্ট কোচিনে চলে যাবে। ডাইনিংয়ে আসতে লিলি তার প্রশ্নের পাহাড় জুড়ে বসে পড়ল হুরের সামনে। বারবার জিজ্ঞেস করছে এত সময় কেন লেগেছে ঘুম থেকে উঠতে। তবে ওর একটা কথা বলে কাটিয়ে দিয়েছে যে সে গতকাল রাতে বেশ দেরি করে ঘুমিয়েছে, তাই সকালে উঠতে লেট হয়েছে। লিলি মস্তিষ্কে আর একটা প্রশ্ন আসতেই সে আবার প্রশ্ন করলো, হুর, তোমারটা না হয় বুঝলাম, তুমি গতকাল রাতে লেট করে ঘুমিয়েছো তাই উঠতে পারোনি, কিন্তু রুদ্ধ স্যারের ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। রুদ্ধ স্যার তো কখন এত বেলা অবধি ঘুমায় না, তাহলে আজ এত লেট হচ্ছে কেন? হুর এবার মেজাজ দেখিয়ে বলল, তোমার রুদ্ধ স্যারের কথা আমায় কেন জিজ্ঞেস করছো? তোমার রুদ্ধ স্যার যখন তার গম্ভীর মুখশ্রী নিয়ে তোমার সামনে হাজির হবে, তখন তাকেই না হয় জিজ্ঞেস করে নিও। এমন সময় লিলি দেখতে পেল রুদ্ধ সিঁড়ি থেকে নেমে আসছে, তাই আর হুরকে কোনো প্রশ্ন করলো না। রুদ্ধ নিজের অ্যাটিটিউড বজায় রেখে হুরের মুখোমুখি চেয়ারে বসে পড়ল। আর চোখে হুরকে দেখলো। হুরকে কঠিন দেখাচ্ছে, কারণটা ধরতে পারলো না সে, মাথাও ঘামালো না। নিজের মতন করে প্লেটে খাবার নিয়ে খেতে লাগলো। ডাইনিং থেকে চলে গেল লিলি। জুসের জগ নিয়ে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলের কাছে আসলো জেরিন। দুইজনেই অসময় ঘুম থেকে উঠেছে এবং নাস্তা করছে। তা দেখে এসে বলল, ব্যাপার কি ম্যাম, আজ আপনি এত লেট করে ঘুম থেকে উঠেছেন? আবার ফুঁসে উঠল হুর, বলল, গতকাল রাতে এক জলহস্তি আমায় ঘুমোতে দেয়নি, সারা রাত জ্বালিয়ে মেরেছে, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। জেরিন ভরকে গেল হুরের কথা শুনে। জেরিন আমতা আমতা করে বলতে লাগলো, জলহস্তি মানে? কোন জলহস্তির কথা বলছো তুমি? নিজের মুখভঙ্গি সিরিয়াস করে হুর, বলে, দেখো জেরিন আপু, তুমি আমায় আর কখনো আপনি বা তুমি এর মধ্যে গুলিয়ে ফেলবে না। আমি তোমার অনেক ছোট, সেক্ষেত্রে তুমি আমায় তুমি করেই বলবে। কাউকে ভয় পেয়ে ম্যাম বা আপনি বলে সম্বোধন করবে না। রুদ্ধের দিকে আর চোখে তাকালো হুর আর জেরিন। রুদ্ধের মুখশ্রী স্বাভাবিক, তা দেখে হুর আর জেরিন দুইজনই স্বস্তি পেল। রুদ্ধ খাবার খেয়ে চলে গেল তার অফিসে। বাড়ির ভিতর রয়ে গেল জেরিন, হুর আর লিলি।
তিনজন গল্প করছে। গল্পের মাঝে জানতে পারে লিলি বিবাহিত, সাথে এটাও জানতে পারে যে তার সাথে তার হাজবেন্ড থাকে না, কারণ একটা সে মা হতে ব্যর্থ, এই কারণে তার হাজবেন্ড তাকে ছেড়ে গেছে। লিলির কথা শুনে জেরিন আর হুড দুইজনই কষ্ট পেল, সান্ত্বনা দেওয়ার মতো কিছুই পেল না। কথোপকথনের মাঝে হঠাৎই তাদের ইচ্ছে জাগলো ফিল্ম দেখবে। উৎসাহিত হয়ে তিনজন গোল হয়ে বসলো। তিনজনের মস্তিষ্কে একটাই কথা বিচরণ করছে, তা হলো কি ছবি দেখবে। জেরিনদের হঠাৎ মাথায় বাতি জ্বলে উঠল। না, মাথার বাতি না, বুদ্ধির বাতি জ্বলে উঠল। প্রফুল্ল মুখশ্রী নিয়ে বলল, পেয়েছি। উৎসুক হয়ে লিলি আর হুর জেরিনের দিকে তাকালো। তা দেখে জেরিন বলল, আজ একটা রোমান্টিক ফিল্ম দেখবো। রোমান্টিক ফিল্মের কথা শুনতেই হুরের মুখ ছোট হয়ে আসলো। বড় দুই আপুর সামনে রোমান্টিক ফিল্ম কিভাবে দেখবে তা ভেবে অস্বস্তি হতে লাগলো। অস্বস্তি নিয়ে বলল, আপু, রোমান্টিক না দেখলে হয় না? চলো না আমরা কোনো কমেডি ফিল্ম দেখি। এই বয়সে তোমার উচিত বেশি করে রোমান্টিক ফিল্ম দেখা অ্যান্ড চিল। আমাদের সামনে এত অস্থির পেতে হবে না। তুমিও মেয়ে, আমরাও মেয়ে, তাই এই ফস্বস্তি না সাইডে রেখে ফিল্মের মজা নেবে। আমরাই তো। শেষের কথা চোখ টিপ মেরে বলে লিলি। লিলির কথা শুনে কিছুটা অস্বস্তি কমে আসলো তার। তখন আবার লিলি বলল, তো বলো, জেরিন কোন ফিল্ম দেখতে চাচ্ছ? জেরিন শরম পেয়ে বলল, কবির সিং। হালকা হাসলো লিলি, বলল, আচ্ছা ঠিক আছে, যাও প্লে করো। জেরিন উঠে চলে গেল ড্রয়িং রুমে থাকা বড় টিভির কাছে। টিভি সচরাচর কারোরই দেখা হয় না। ওয়াইফাই এর লাইন কানেক্ট করে চলে গেল ইউটিউবে। সেখানে সার্চ অপশনে গিয়ে কবির সিং লিখলো। ছবিটি আসতেই প্লে করলো। উত্তেজনা কাজ করছে হুরের মনে, কারণ কখনো সে রোমান্টিক ফিল্ম দেখেনি, এই প্রথম সে দেখছে, তাও আবার দুটো বড় আপুকে নিয়ে। কবির সিং ফিল্ম নিয়ে তার কোনো ধারণাই নেই। এমন নামে যে একটি ফিল্ম তৈরি করা হয়েছে তাও সে জানে না। তবে ফিল্ম যখন প্লে করা হলো তখন শুরুতে ভেসে আসলো ফিল্মের সব ডিটেলস। তাতে বুঝলো ফিল্মটি একটি হিন্দি ফিল্ম। জেরিনকে ফিল্ম প্লে করতে বলে লিলি চলে গিয়েছিল পপকর্ন, চিপস এবং জুস আনতে। লিলি সবকিছু নিয়ে এসে দেখলো ফিল্ম এখনো শুরু হয়নি, তাই সে টি টেবিলের ওপরে সব খাবার জিনিস রেখে বসে পড়ল সোফায়। মাঝে বসে আছে হুর এবং দুই পাশে জেরিন আর লিলি। দুই পা ভাঁজ করে সোফায় বসে আছে হুর। লিলি তখন তার হাতে পপকর্ন থামিয়ে দিল। একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে সে। হঠাৎ চোখে ভেসে আসলো অপ্রত্যাশিত ছবির একটি অংশ। সাথে সাথেই হতভম্ব হয়ে যায় হুর। মনে পড়ে যায় গতকাল রাতের ঘটনা। ছবি এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনায় একটাই পার্থক্য, তা হলো ছবিতে থাকা মেয়েটি শুয়ে আছে ছেলের ওপর এবং রুদ্ধ শুয়েছিল তার ওপর। হুর লিলি আর জেরিনের দিকে তাকালো। তারা হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে, মজা করে দেখছে তারা। পুরো অস্বস্তি নিয়ে কিছু বলবে তার আগেই দেখে সেই দৃশ্যটি শেষ হয়ে গেছে। স্বস্তি পেল সে। আস্তে আস্তে মেন কাহিনীতে চলতে লাগলো ছবি। হুর বুঝলো এটি একটি মেডিকেল লাইফের কাহিনী। নায়ককে মোটামুটি ভালো লাগলো তার, ফিল্মটা ভালো লাগতে লাগলো তার। তবে মাঝে মাঝে রোমাঞ্চকর কিছু দৃশ্য দেখে লজ্জা এবং অস্বস্তিও হতে লাগলো। লজ্জা এবং অস্বস্তি বোধ হয় তার মাঝেই আছে শুধু। লিলি আর জেরিন তারা তো হাঁ করে দেখছে। হুর মাঝে মাঝে দুইজনকে আর চোখেও দেখছে তাদের রিয়াকশন দেখার জন্য। তবে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে এসব খুবই কমন, বা তারা আগেও এই ফিল্মটি দেখেছে। এতক্ষণ ভালোই চলছিল। মাঝে মাঝে রোমাঞ্চকর কিছু দৃশ্যও দেখা যাচ্ছিল। তবে বিপত্তি ঘটল নায়ক যখন নায়িকাকে নিয়ে বয়েজ হোস্টেলে নিয়ে গেল। সেখানে কিছু আপত্তিকর দৃশ্য দেখে হুর থমকে গেল। বারবার জেরিন আর লিলির দিকে তাকাচ্ছে, তবে তাদের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না। চোখে মুখে তাদের উৎসুক উৎসুক ভাব। পরবর্তী সিন দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে। হুর জেরিনের দিকে তাকিয়ে দেখলো জেরিন মুখে পপকর্ন নিয়ে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। না সে চোখের পলক ফেলছে আর না পপকর্ন চিবিয়ে খাচ্ছে। আকস্মিক জেরিন হুরের বাহু ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওয়াও হুর, অনেক রোমান্টিক তাই না বলো? এই প্রশ্নের উত্তর হুর কি দেবে বুঝতে পারছে না, তবে না চাইতেও সে উত্তর দিল। হুর যখন দেখলো লিলি আর জেরিন তার দিকে ধ্যান না দিয়ে শুধু টিভির দিকে তাকিয়ে আছে, তখন সেও টিভিতে মনোযোগ দিল। টিভিতে রোমাঞ্চকর সিন সেও উপভোগ করতে লাগলো। তখন মস্তিষ্ক এবং তার মন একই কথা বারবার বলতে লাগলো, ইস, এমন একটা কবির সিং যদি আমার লাইফে থাকতো। এক হাত গালে ঠেকিয়ে সেই রোমাঞ্চকর দৃশ্য দেখতে লাগলো।
মাঝে মাঝে তার শরীরেও শিহরণ বইছে। বারবার রুদ্ধের কথা স্মরণ হচ্ছে। রুদ্ধের কথা মনে পড়তে চোখ মুখ বারবার দুই দিকে মাথা নাড়িয়ে যাচ্ছে সে। রুদ্ধকে মস্তিষ্ক থেকে সরানোর প্রচেষ্টা। হঠাৎ তার চোখ গেল সোফার কোণে থাকা আয়না দ্বারা বানানো একটি ফুলদানির ওপর। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেইন দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সাথে সাথেই হুর সেই দিকে তাকালো। তাকাতেই সে চমকিত হলো। রুদ্ধ দুহাত ভাঁজ করে বুকের সাথে ঠেকিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখ তার স্থির এখন হুরের পানে। হুর একবার চোখ বড় বড় করে রুদ্ধের দিকে তাকিয়ে আবার টিভির দিকে তাকালো। টিভিতে এখনো রোমাঞ্চকর দৃশ্যগুলো ভেসে আসছে। জেরিন আর লিলি ফুল ফিলিংসের সাথে টিভি দেখছে। অন্যদিকে রুদ্ধ যে পাহারাদার হিসেবে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে সেই দিকে কোনো খেয়ালই নেই। ফট করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে হুর চেঁচিয়ে উঠল, আরে রুদ্ধ স্যার, আপনি কখন এলেন? আপনি তো এত দ্রুত বাড়িতে আসেন না, তাহলে আজ এই অসময়ে চলে আসলেন যে? তীক্ষ্ণ চোখে হুরের দিকে তাকাতেই হুর আবার বলে, মানে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ইচ্ছে, আপনার যখন মন চায় তখনই আসবেন, এতে আমি বলার কে? মুখে টেনে আনলো জোরপূর্বক হাসি। রুদ্ধ এসেছে শোনা মাত্রই জেরিন আর লিলি চমকিত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। জেরিনের হাতে রিমোট ছিল। রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল। তারপর একে অপরের সাথে কাজ নিয়ে কিছু কথা বলে চলে গেল রান্নাঘরের দিকে। রয়ে গেল হুর আর রুদ্ধ। একটু একটু করে হুরের দিকে এগিয়ে আসছে সে। রুদ্ধকে এগিয়ে আসতে থেকে পিছন ঘুরে তার রুমে যেতে চাইলে রুদ্ধের কথায় থেমে যায়। ওয়েট। থেমে যায় সে, পিছন ঘুরে তাকায়। রুদ্ধ একেবারে হুরের সামনে চলে আসে। ব্যবধান কয়েক ইঞ্চির। রুদ্ধ হুরের মুখ পর্যবেক্ষণ করতে লাগে। মেয়েটা খুব ভয় পেয়েছে। সেসবে গুরুত্ব দিল না সে। নিজ মনে থাকা প্রশ্ন করে বসলো, কবির সিং, নাইস মুভি। তো কি মনে করে ছবিটা দেখা হচ্ছিল শুনি? ঘাবড়ানোর মাত্রাটা এতই বেশি ছিল যে হুরের কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জড়ো হলো। তা দেখে রুদ্ধ আবারও বলল, ইস, কতটা ঘাবড়ে গেলে তুমি। ওহ সরি সরি, ঘাবড়ে তো যাওনি। ঘেমে যাওয়ার কথা তো ফিল্মে থাকা নায়ক নায়িকার। হাতের তালু দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে নিল হুর। তারপর গলার স্বর কিছুটা বাড়িয়ে কথা বলার চেষ্টা করলো। পারল না। তাই নিচু রেখে বলল, আমি ওই ফিল্ম দেখতে চাইনি। লিলি আপু আর জেরিন আপু দেখতে চেয়েছিল। আমি মানা করেছিলাম, কিন্তু আমার কথা তারা শোনেনি। তাই আমি আর বাধা। তাই তুমি আর বাধা দিতে পারোনি, তাই না? উপর নিচ মাথা দুলালো হুর। তা দেখে রুদ্ধ মুচকি হাসলো। এই প্রথমবার হুর রুদ্ধকে হাসতে দেখলো। যদিও তা ছিল মুচকি হাসি, তবে এই হাসি যেন হুরের কাছে অনেক। এখানে এসেছে 4 মাসের মতো হয়ে যাবে, কিন্তু এই লোকটিকে একবারও হাসতে দেখতে পায়নি সে। মাঝে মাঝে নিজের মনেই সে প্রশ্ন করত, আচ্ছা এই মানুষটা কি কখনো হাসে না, হাসতে পারে না? সবসময় এত কঠিন মুখশ্রী নিয়ে থাকার কারণ কি? মনকে প্রশ্ন করলেও উত্তর কখনো হুর পায় না। আর রুদ্ধকে জিজ্ঞেস করার মতো সাহস পায় না, তাই কখনো জিজ্ঞেস করেনি। তবে আজ এতটা মাস পর রুদ্ধকে হাসতে দেখে মনের মাঝে এক শীতল স্রোত বয়ে গেল। কিছুটা প্রশান্তি লাগলো, যা প্রকাশ করার মতো নয়। রুদ্ধ দেখলো হুর তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তা দেখে সে গলা খাকারি দিল। ধ্যান ভেঙে গেল হুরের। রুদ্ধ জিজ্ঞেস করলো, তা কেমন লাগলো কবির সিংকে দেখে? রুদ্ধের প্রশ্নে যে প্যাচ লুকিয়ে আছে তা ধরতে পারল না হুর। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে উত্তর দিল, ভালো লাগলো। নিজেদের দূরত্ব কমিয়ে এনে রুদ্ধ হুরের কানের কাছে নিজের মুখ নিয়ে আসলো। মাদকতা নিয়ে বলল, বি প্রিপেয়ার্ড ফর বেয়ার দ্য টর্চার অফ কবির সিং। মধ্যরাত। হুর নিজের পড়াশোনা সব কমপ্লিট করে বিছানায় শুয়ে ফোন দেখছিল। মেসেঞ্জার গ্রুপে সবার কথোপকথন শুনছিল মেসেজের মাধ্যমে। হুরের সাথে সাথে সবাইও নিজের পড়াশোনা শেষ করে ফোন টেপাটিপি করছিল। উদ্দেশ্য একটু দুষ্টুমি করে ঘুমিয়ে পড়বে। হুর কথা কম বললেও সবার কথা শুনে সে বেশ বিনোদন পায়। তাই তো দিনে একটু হলেও মেসেঞ্জার গ্রুপ থেকে ঘুরে আসে। খুব ঘুম পাচ্ছে তার। সবাইকে বাই বলে ওয়াইফাই অফ করে দিল। সাথে সাথে মেসেজের নোটিফিকেশন বেজে উঠল। নাম্বারে মেসেজ আসছে। হুর চেক করতে গিয়ে দেখলো রুদ্ধ মেসেজ করেছে। এত রাতে রুদ্ধ তাকে মেসেজ করেছে দেখে ভ্রু খানিকটা কুঁচকে এলো। মেসেজ ওপেন করলো। 2 মিনিটের মধ্যে রুমে আসবে। হুর ভেবে পায় না রুদ্ধ তাকে এত রাতে কেন ডাকছে। বিরক্তিভাব চলে আসলো তার সারা মুখশ্রীতে। এই মুহূর্তে তার কোথাও যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে জব্বর এক ঘুম দিতে।
কিন্তু রুদ্ধ তার প্রতিবারেরই ঘুমের দুশ্মন হয়ে দাঁড়িয়ে থাকে। ফোন ছুঁড়ে মারল বালিশের কোণে, গলায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে উদ্বেগ হলো রুদ্ধের রুমে যাওয়ার। রুদ্ধের রুমের দরজা ভেরানো, দরজা ঠেলে রুমে প্রবেশ করে কর্কশ গলায় হুর বলে, সমস্যা কি আপনার? এখন আবার এত রাতে কেন ডেকেছেন? রুদ্ধ বালিশে হেলান দিয়ে পা দুটো সোজা রেখে তার উপর ল্যাপটপ নিয়ে কি যেন করছে। দেখে বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। ল্যাপটপের উপর নজর রেখেই হুরকে আদেশ করে বলে, এদিকে আসো। বিনা বাক্যে রুদ্ধের কাছে এগিয়ে যায় হুর। বলুন। উঠে এসো। হুর হালকা চেঁচিয়ে বলে, মানে? ল্যাপটপ থেকে সরিয়ে হুরের দিকে তাকায় রুদ্ধ, দাঁতে দাঁত চেপে বলে, বিছানায় উঠে এসো। ভ্রু কুঁচকে আসে হুরের, বলে, কেন? যা বলছি তাই করো। ভয় হচ্ছে হুরের। গতকাল রাতের মতো যদি তাকে জাপটে ধরে ঘুমিয়ে থাকে তাহলে তো সে শেষ হয়ে যাবে। গতকাল রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। সকালের দিকে একটু চোখ লেগে এসেছিল। রুদ্ধের জ্বালা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। এত জ্বালা সে সহ্য করতে পারছে না। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে যেতে। শরীর নাড়াতে তার খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় যদি রুদ্ধ আবার তাকে জাপটে ধরে তার বিশাল শরীর হুরের মতো কোমল একটি কচ্ছপের ওপরে থাকে তাহলে তো এবার সে নিহত হয়ে যাবে। তবে রুদ্ধের কথা মান্য না করলে যে সে তাকে এভাবে ছেড়ে দেবে তা ভাবাও বোকামি। হুর ভয়ে ভয়ে রুদ্ধের অপর পাশে গিয়ে বসলো। হুরের দিকে তাকালো রুদ্ধ। হুরও রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ ইশারা করলো ল্যাপটপের দিকে তাকালো সে। ল্যাপটপের স্ক্রিনে ভেসে আসলো দুপুরে দেখা সেই ফিল্মটি। যদিও সে পুরো ফিল্ম দেখতে পারেনি, তাও অবশ্য রুদ্ধের কারণে। কিন্তু ও বুঝতে পারছে না রুদ্ধ তাকে এইটা দেখতে কেন ইশারা করছে। বুঝতে না পেরে রুদ্ধের দিকে একটি প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো। তা দেখে রুদ্ধ বলল, তখন তো আমার কারণে কবির সিং ফিল্মটি শেষ করতে পারোনি, তাই এখন তোমায় সুযোগ করে দিলাম। পার্টনার হিসেবে না হয় আমি তোমায় সঙ্গ দিলাম। আটকে উঠল হুর। রুদ্ধের সামনে এমন রোমাঞ্চকর একটি ফিল্ম দেখা মানে জেনে বুঝে মার্ডার হওয়া। হুর এতটাও নির্লজ্জ না যে রুদ্ধের সামনে এই ফিল্মটি দেখবে। তাই দ্রুত গতিতে সে জবাব দেয়, আমি আপনার সাথে কোনো ফিল্ম দেখবো না। ফিল্ম দেখতে হলে আপনি একাই দেখেন, তবে আমাকে টানবেন না। বলেই উঠতে নিল, কিন্তু রুদ্ধ হতে দিল কই। আর যতক্ষণ না পর্যন্ত হুর তার সামনে পুরো ফিল্মটি দেখবে ততক্ষণ অবধি সে হুরকে ছাড়বে না। এমনটাই পণ করেছে দুপুর থেকে। কোল থেকে ল্যাপটপ সরিয়ে হুরকে টেনে নিজের কোলের মাঝে নিল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে রুদ্ধের কোলে বসে রইল হুর। কয়েক সেকেন্ড পর বুঝল সে রুদ্ধের খুব নিকটে আছে এবং তার কোলেই বসে আছে। সাথে সাথেই উঠতে নিল। এবারও থামিয়ে দিল রুদ্ধ। ডান হাত দিয়ে হুরের পেট চেপে নিজের সাথে আঁকড়ে ধরল। রুদ্ধের পরনে 3/4 প্যান্ট এবং বরাবরের মতো খালি তার গা। হুর বুঝে উঠতে পারে না এই লোকটা সবসময় খালি গায়ে থাকে কেন। কাপড় চোপড়ের তো কোনো অভাব নেই, টাকা পয়সারও তো কোনো অভাব নেই। খালি গায়ে থাকার রহস্যটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। লোমসীন বুকের সাথে হুরের পিঠ লেগে আছে। হুরকে নিজের সাথে চেপে ধরে রুদ্ধের পায়ের কাছে থাকা কম্বলটি পা দিয়ে টেনে হুরের কোমর অবধি ঢেকে দিল। সাথে নিজেকেও ঢাকলো। এসির রিমোট দিয়ে এসির পাওয়ার ফুল স্পিড করে দিল। ল্যাপটপ হুরের কোলে রাখলো। ফিল্ম প্লে করলো। পিছনে থাকা বালিশ নিজের গা এলিয়ে দিল। ছবির শুরুতে অপ্রত্যাশিত সেই দৃশ্যটি দেখে সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে নিল। পিছন ফিরে রুদ্ধের বুকে মুখ লুকালো। আতঙ্কিত গলায় বলল, প্লিজ, আপনি আমায় যা শাস্তি দেবেন তা আমি মেনে নেব। তবুও আপনি আমায় জোর করবেন না আপনার সামনে এই ফিল্মটি দেখার জন্য। পেট ছেড়ে হাত চলে গেল হুরের কোমরে। মুখ নামিয়ে হুরের কাঁধে তার থুতনি রাখলো। নাক ঘষে বলল, এর থেকে বেস্ট পানিশমেন্ট আমার মাথায় আসছে না। অ্যান্ড তোমার জন্য আরেকটা পানিশমেন্ট বরাদ্দ থাকলো। এই ফিল্মে ঘটে যাওয়া সব ঘটনা তোমার সাথে ঘটবে। নায়ক নায়িকার সাথে যা করবে আমিও তোমার সাথে। ইউ নো না হোয়াট আই মিন। রুদ্ধের কথা শুনে হুর কান্না করে দিবে এমন অবস্থা। হুরের কাঁদো কাঁদো মুখ দেখে রুদ্ধের মায়া হলো না, তার মতও চেঞ্জ হলো না। সে নিজের কথায় অটুট। কাঁদো কাঁদো মুখ নিয়ে হুর আবার কিছু বলতে নিলে রুদ্ধ ফিস ফিস করে বলে, হুর পাখি, ফিল দিস মোমেন্ট অ্যান্ড এনজয় দ্য ফিল্ম। হুর বুঝে গেল রুদ্ধকে কোনোভাবে বুঝিয়ে লাভ নেই। সে তাকে তার সামনে ফিল্মটা পুরো না দেখিয়ে ছাড়বে না। তাই বাধ্য মেয়ের মতো সে ফিল্ম দেখতে লাগলো। ধুকপুক করছে তার হৃদয়। রুদ্ধের গায়ের সাথে লেগে থাকার কারণে শরীর অসাড় হয়ে আসছে। রুদ্ধের তপ্ত গরম নিঃশ্বাস তার গলা ঘাড়ে বাড়ি খাচ্ছে।
ধোকপোকানির সাথে তার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। ওর মনে মনে দোয়া করছে এমন কিছু ঘটুক যেন ফিল্মটা এখানে বন্ধ হয়ে যায়। তবে তার মনের দোয়া কবুল হলো না। কেন জানি গুরুত্বপূর্ণ সময় তার দোয়াগুলো কাজ করে না। এতে সে নিজেকে ভীষণ হতভাগী মনে করে। খাটের ডান পাশে থাকা ছোট টেবিল থেকে পপকর্ন আর চিপস হাত বাড়িয়ে নিল রুদ্ধ। হুরের মুখের সামনে পপকর্ন ধরলে হুর মাথা একটু বাঁকিয়ে পিছনে তাকায়। রুদ্ধের বুকে থুতনি ঠেকে আছে। রুদ্ধ আবার হুরের মুখের সামনে পপকর্ন ধরে। হুর বিস্ময়ে মুখ হাঁ করে। রুদ্ধ খাইয়ে দেয়। হুরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে রুদ্ধ তাকে খাইয়ে দিচ্ছে। অন্যমনস্ক হয়ে হুর আবার ল্যাপটপের দিকে তাকায়। তৎক্ষণাৎ ভেসে আসে লিপকিসের একটি দৃশ্য। সাথে সাথে হুর হাত দ্বারা নিজ চোখ ঢেকে রাখে। হাসে রুদ্ধ। ডান হাত দিয়ে হুরকে তার দিকে একটু ঘোরায়। রুদ্ধের এমন করাতে চোখ থেকে হাত সরে আসে হুরের। রুদ্ধ সময় অপচয় না করে নিজের লাল কালো রঙা মিশ্রণের ঠোঁট চেপে ধরল হুরের অধরে। ফিল্মের মতো সেও বেশি সময় নিল না কিস করতে। যতবার নায়ক নায়িকাকে কিস করছে ততবারই রুদ্ধ হুরকে চুমু দিচ্ছে, তাও আবার কবির সিং এর মতো করে। রুদ্ধের স্পর্শ পেয়ে প্রতিবারই শিউরে উঠছে। চলে আসলো কঠিন এক পরিস্থিতি, মানে কঠিন রোমাঞ্চকর দৃশ্য, যা থেকে হুর দুপুরে পালিয়ে আসতে চেয়েছিল এবং কি এখনো পালাতে চাচ্ছে। মনে মনে ভাবলো এখন ঘুমের দোহাই দিয়ে তার রুমে চলে যাবে, কিন্তু তার আগেই রুদ্ধ হুরকে চুমু খায়, গভীরভাবে চুমু খায়, অধৈর্যরা ছাড়ে না। চুমু খাওয়া অবস্থাতেই হুরের কোল থেকে ল্যাপটপ সরিয়ে নেয়। হুরকে নিজের সাথে মিশিয়ে নিজের কোলে ভালোভাবে হুরকে বসায়। নিজের সমস্ত ভার বালিশে ছেড়ে দিয়ে আবেশে চোখ বন্ধ করে নেয়। হুরও নিজের খেই হারায়। রেসপন্স না করলেও রুদ্ধকে আটকাতে পারে না। রুদ্ধের অধর তাকে পাগল করে তুলছে, তার বেসামাল স্পর্শ তাকে পাগল করে তুলছে। হুর বুঝতে পারল না কখন তার শরীর থেকে ওড়না সরে গেছে। কিছু সেকেন্ড বিরতি নিয়ে রুদ্ধ হুরকে বিছানায় শুয়ে দেয়। গলায় মুখ ডুবিয়ে ভাঙা গলায় ডাকে, হুর পাখি। গলার ভিতর কথা জড়িয়ে আসছে হুরের। মস্তিষ্ক বারবার তাকে সতর্ক করছে কোনো ভুল না করতে, কিন্তু মন আর শরীর দুটোই অবশ হয়ে আসছে। হুরের অধরে আবার নিজের অধর চেপে ধরতেই হুর রুদ্ধের পিঠ খামচে ধরে চোখ বন্ধ করে নিল। পরিস্থিতি বেগতিকে যেতে নিলেই রুদ্ধের ফোন বেজে ওঠে। সাথে সাথেই চোখ খুলে নেয় হুর। রুদ্ধের দিকে তাকিয়ে দেখে সে তাকে চুমু খেতে মত্ত। নিজেকে ছাড়াতে লাগলো সে। বিরক্ত হলো রুদ্ধ। বিরক্ত হয়ে হুরকে ছাড়লো। হুরের পাশেই ফোন রাখা ছিল। হুর এক নজর ফোনের দিকে তাকিয়ে নামটি পড়ে নিল। তারপর রুদ্ধকে বলল, ফোনটা রিসিভ করে নিন। এত রাতে ফোন দিয়েছে, গুরুত্বপূর্ণও কিছু হতে পারে। রুদ্ধ সেদিকে গুরুত্ব দিল না। তার এই মুহূর্তে গুরুতর কাজ হচ্ছে হুরের সাথে সময় কাটানো। ফোনের চিন্তা বলে সে হুরের কপালে চুমু খায়। তা দেখে হুর আবার বলে, আচ্ছা, আমি ফোন লাউডে রাখছি, আপনি কথা বলে নিন। রুদ্ধ হ্যাঁ বা না কোনোটাই বলল না। হুর নিজ থেকে ফোন রিসিভ করলো, লাউডে রাখলো। ভেসে আসলো, স্যার, খোকন ধমকি দিয়েছে আমরা যদি নারী পাচারকারী কেস থাইক্কা না হরি, তাহলে তারা আমগো সব লোকেরে জানে মাইরা দিব। সাথে সাথে হুরের কাছ থেকে সরে আসে রুদ্ধ। হুরের হাত থেকে ফোন নিয়ে বিশ্রী এক গালি দেয়, বলে, ওই খোকন রে ধরে গোডাউনে জীবিত রাখবি, ওর খেল আমি খতম করব। ওই বাচ্চা কি ভুলে গেছে রুদ্ধ কি জিনিস? আমার কাজে ব্যাঘাত দেওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে। শালারে খাবার পানি ছাড়া বাঁচিয়ে রাখ। খট করে ফোন কেটে দেয়। রাগে তার মুখ লাল হয়ে গেছে। হুর হতবাক হয়ে গেছে রুদ্ধের রূপ দেখে। তাকে কখনো দেখেনি গালিগালাজ করতে, আর না কাউকে দেখেছে এত কঠিনভাবে কথা বলতে। অবশ্য গ্যাংস্টার মানুষ বলে কথা, তাদের দ্বারা সব সম্ভব। রুদ্ধ হুরের দিকে তাকালো। তার চোখে লেগে আছে বিস্ময়। তা দেখে রুদ্ধ বলল, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে ঘুম থেকে উঠতে না পারলে কালো যেতে পারবে না। হুর বলে নিজের রুমে চলে আসলো। বড় এক বাচ্চা বেঁচেছে সে, না হলে আর কিছুক্ষণ থাকলে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। অনেক ধন্যবাদ জানালো ফোনদাতাকারীকে। সে যদি ফোন না দিত তাহলে হয়তো রুদ্ধ থামতো না। তবে মাথায় ঘুরপাকে আছে সেই লোকের কথাগুলো, নারী পাচারকারী। রুদ্ধ কি তাহলে নারী পাচারকারীদের কাজে লিপ্ত আছে? সে কি অবৈধ কোনো কাজ করে? কিন্তু রুদ্ধ তো হুরকে বলেছিল সে কোনো অবৈধ কাজ করে না। তাহলে এই নারী পাচারকারী? কিছু বুঝতে পারছে না হুর। মাথায় আর প্রেসার দিতে পারছে না। তবে চিন্তা করতে না চাইলেও যে চিন্তা চলে আসছে। উফ, মাথাটা মনে হয় ছিঁড়েই যাবে। বিছানায় শুয়ে অনেকক্ষণ এইসব নিয়ে চিন্তা করলো সে। একসময় চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেল। ক্লাসে বসে আছে হুর।
তবে মনোযোগ ক্লাসে নেই। তার মস্তিষ্কে বিচরণ করছে রুদ্ধের কথা। গতকাল রাত থেকে নারী পাচারকারী শব্দটা নিতে পারছে না সে। রুদ্ধকে সে যথেষ্ট বিশ্বাস করে, কিন্তু যখন থেকে নারী পাচারকারী শব্দটা কর্ণকুহরে পৌঁছেছে তখন থেকেই বিশ্বাসের সিঁড়ি কিছুটা নড়ে চড়ে উঠেছে। সময়টা এখন টিফিন পিরিয়ডের। সবাই একত্রে এক ক্যান্টিনে বসেছে। মেয়েরা এক সাইডে, অপর পাশে ছেলেরা। হুরকে এত চিন্তিত দেখে আকাশ প্রশ্ন করল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত হুর? ধ্যান ভেঙে গেল হুরের। বন্ধু বান্ধবদের মাঝে উপস্থিত থাকলেও তার মস্তিষ্ক উপস্থিত ছিল না। শুধু মস্তিষ্ক না, মনও উপস্থিত ছিল না। মন মস্তিষ্ক পড়ে আছে রুদ্ধের কাছে। আকাশের কথা শুনে হুর চিন্তিত মুখটি দমিয়ে রাখল। স্মিত হেসে বলল, আরে তেমন কিছুই না, একটু চিন্তিত আছি পরীক্ষার জন্য। আশ্বাস দিল আকাশ। এত চিন্তা করো না, বেশি চিন্তা করলে মনে ভয় ঢুকে যাবে, পরীক্ষা ভালো করে দিতে পারবে না। মাথা নাড়ালো হুর। আর কিছু বলল না, চুপ করে বসে রইল। একে অপরের সাথে সবাই কথা বলছে এবং হুর চুপচাপ তা শুনছে। টেবিলে খাবার আসলো, অমনোযোগী হয়ে খাবার খেলো। কোনো রকমে কলেজের সময় অতিক্রম করলো। বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকতেই সোফায় গা এলিয়ে দিল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তা অবশ্য প্রচুর দুশ্চিন্তা করার জন্য। আগমন ঘটল লিলির। ক্লান্ত মনে হচ্ছে, যাও ফ্রেশ আসো, খাবার খেয়ে নিবে। কিছু না বলে নিজের রুমে চলে আসলো হুর। আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে তার নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে দুশ্চিন্তা কমাতে চাইল। 30 মিনিট সময় নিয়ে গোসল শেষ করলো। নিচে নেমে আসতেই দেখলো রুদ্ধ সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে। খেয়াল করলো তার সাদা শার্টের দিকে ফোঁটা ফোঁটা রক্তের ছিটে। আতঙ্কিত হলো হুর। দৌড়ে রুদ্ধের কাছে আসলো। বিচলিত হয়ে কোনো প্রশ্ন করবে তার আগেই রুদ্ধ তাকে থামিয়ে দিল। ডাইনিংয়ে বস, আমি আসছি। বড় বড় পা ফেলে চলে গেল তার রুমে। হুর শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। মনের ভেতর তার হাজারো প্রশ্নের মেলা, তবে এই মেলা থেকে প্রশ্ন কিনতে কেউ আসছে না। কিছুক্ষণ পূর্বের চিন্তিত মুখশ্রী নিয়ে যায় ডাইনিং টেবিলে, বসে রুদ্ধের জন্য অপেক্ষা করতে থাকে। 10 থেকে 12 মিনিট পর রুদ্ধ আসে, তার চেয়ারে বসে পড়ে। হুর তাকে প্রশ্ন করতে চায়, কিন্তু বারবার আটকে যাচ্ছে। হুরকে উসখুস করতে দেখে রুদ্ধ নিজেই জিজ্ঞেস করল, কি বলতে চাও? দ্বিধায় ভুগছে সে। রুদ্ধকে প্রশ্ন করবে কি করবে না তাই ভাবছে। তার প্রশ্নে কি রিয়্যাক্ট করবে রুদ্ধ? তবে মাথায় এত প্রশ্নের ভাণ্ডার নিয়ে এসে ঘুরতে পারবে না। এত দুশ্চিন্তা সে নিতে পারছে না। সিদ্ধান্ত নিল রুদ্ধকে সে প্রশ্ন করবে। যেই না প্রশ্ন করতে যাবে সেই মুহূর্তেই বিকট শব্দ তুলে রুদ্ধের ফোন বেজে উঠল। খাবার চিবোতে চিবোতে ফোনের স্ক্রিনে নাম্বার দেখে নিল রুদ্ধ। সাথে সাথেই স্বাভাবিক মুখশ্রী কঠিনে পরিণত হয়। তখন রাত। ফোন রিসিভ করে কানে দেয়। ফোনের অপর পাশের কথা শুনে চোয়াল শক্ত হয়ে আসে। মুখের খাবার গিলে আদেশ করে বলে, বিকেল অবধি সামলে রাখো, তারপর যা করার আমি করব। হুর নিজের খাওয়া বন্ধ রেখে এতক্ষণ রুদ্ধের কথোপকথন শুনছিল। রুদ্ধ কান থেকে ফোন সরিয়ে হুরের দিকে তাকালো। ব্যস্ততা দেখিয়ে বলল, রাতে কথা হবে। নিজের খাবার কমপ্লিট না করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রুমে গিয়ে কোনো মতে রেডি হয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। হুর শুধু সবটাই চেয়ে চেয়ে দেখল। খাদক হুর আজ ভালোভাবে খেতে পারেনি। মন ভালো না থাকলে সব কিছুই বিষাদ মনে হয়। আজ তার মন ভালো নেই, তাই খাবারের প্রতিও রুচি আসছে না। সন্ধ্যা থেকে রুদ্ধের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে হুর। লিলিও অনেকক্ষণ বসেছিল হুরের সাথে, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় তার রুমে চলে গেছে। বোরিং হচ্ছিল, তাই বইপত্র নিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল সে। পড়া পড়ছে আর মেইন দরজার দিকে চোখ রাখছে। সেকেন্ড, মিনিট এবং কি ঘন্টাও বেরিয়ে যাচ্ছে, তারপরও রুদ্ধের দেখা মিলছে না। অবশ্য তো জলদি রুদ্ধের দেখা মেলারও কথা না। তবুও হুর আশাহত হয়ে রুদ্ধের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে ডিনারের সময় চলে আসে। তবে হুর ডিনার করে না। সে ভেবেছে রুদ্ধকে নিয়ে একসাথে খাবে, তাই অপেক্ষা করতে লাগলো। ফোনের মেসেঞ্জারের মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। ফোন চেক করে দেখলো সবাই গ্রুপ মেসেজে জয়েন হয়েছে। সবাই একে অপরের সাথে কথা বলছে, ঠাট্টামি করছে, তো একে অপরের সাথে লেগেও যাচ্ছে। মৌনব্রত পালন করছে হুর আর আকাশ। সর্বদা তারা তাদের ঝগড়া দেখে এসেছে। ঝগড়ার মাঝে এক প্রকার বিনোদন খুঁজে পেয়েছে। সর্বদা তাদের ঝগড়ায় মন ফুরফুরে হলে এখন হুরের মন ফুরফুরে হতে পারছে না। তাই ভাবলো সবার সাথে কথা বলে মন ফুরফুরে করবে, তাই নিজেও টুকটাক মেসেজ করতে লাগলো। রুদ্ধ বাসায় আসলো রাত 11টার পর। ড্রয়িং রুমের সোফায় হেলে পড়ে যেতে দেখলো হুরকে।
দ্রুত গতিতে হুরের কাছে এসে হুরকে ভালোভাবে শুয়ে দিল সে। হুরের এখানে ঘুমানোর কারণ রুদ্ধ বুঝতে পারছে না। সেন্টার টেবিলে দেখলো হুরের বইপত্র রাখা আছে। ভ্রু কুচকে এলো রুদ্ধের। হুরকে এখানে ঘুমিয়ে থাকতে দেখে সাথে টেবিলের ওপর বই দেখে সমীকরণ মেলাতে চেষ্টা করলো রুদ্ধ। যা বুঝলো হুর তার জন্যই অপেক্ষা করছে। অপলক চেয়ে রইল ঘুমরত হুরের দিকে। একেবারে শান্তশিষ্ট, এমনিতেও তার সামনে আসলে শান্তশিষ্টই থাকে। কথা বলতে গেলেও যেন কণ্ঠনালী কেঁপে ওঠে। হুরের কপালে চুম্বন এঁকে দিল সে। সরে আসতে নিলে খেয়াল করলো হুর তার চোখ খোলার চেষ্টা করছে। আঁখি পল্লবে রুদ্ধকে দেখে তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসলো হুর। রুদ্ধকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। না, সব কিছুই ঠিকঠাক আছে। স্বস্তি পেল যেন। প্রশ্ন ছুড়ে দিল তার দিকে।